উচ্চ মাধ্যমিক ভূগোলের তৃতীয় সেমিস্টারের সিলেবাস থেকে আজকের ক্লাসে আমরা ক্লাইমেট বা জলবায়ু সম্পর্কে জানব। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নিয়ে চলো সিলেবাসে কি আছে। দেখো তোমাদের সিলেবাসে আছে, দেখো ইউনিট 3 ক্লাইমেট কি আছে, দেখো যে ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের জল বা বায়ুমণ্ডলে জল, ব্র্যাকেটে কি আছে কনডেনসেশন মানে ঘনীভবন, ফরমেশন অ্যান্ড টাইপস অর্থাৎ ঘনীভবনের প্রক্রিয়া এবং প্রকারভেদ। আর কি আছে দেখো প্রেসিপিটেশন মানে অধঃক্ষেপণ, এর ফরমেশন অ্যান্ড টাইপস অর্থাৎ অধঃক্ষেপণের প্রক্রিয়া এবং প্রকারভেদ। তাই তো এই হচ্ছে তোমাদের ক্লাইমেট মানে ইউনিট 3 এর সিলেবাস। ঠিক আছে, তো এই পুরো সিলেবাস শেষ করতেও বেশ কয়েকটা ক্লাস লাগবে। আর তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখো তারা জানো যে কিছু ক্লাস শুধুমাত্র আমার চ্যানেলের মেম্বারদের জন্য রেস্ট্রিক্টেড থাকে, তাই তো, আর কিছু ক্লাস ইউটিউবে ওপেন থাকে যেগুলো সবাই দেখতে পায়। তো তোমার যদি আমার ক্লাস ভালো লাগে এবং সবগুলো ক্লাস তুমি দেখতে চাও তাহলে আমার চ্যানেলের মেম্বার হয়ে যেতে পারো, আমার চ্যানেল জয়েন করতে পারো। ঠিক আছে, আর অলরেডি যারা আমার চ্যানেলে জয়েন করেছো, আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়েছো কিন্তু সব ক্লাস খুঁজে পাচ্ছ না, তাদেরকে বলবো তোমরা আমার প্লে লিস্টে যাও, আমার চ্যানেলের প্লে লিস্টে যাও, ওখানে গিয়ে দেখবে ক্লাস 12 সেমিস্টার 3 এই হেডিংয়ে প্লে লিস্ট আছে। তো এই প্লে লিস্টে গেলে পরে আমি এখন পর্যন্ত 3rd সেমিস্টারের জন্য যা যা ক্লাস করেছি সব ক্লাস ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, এবং আরও যা ক্লাস করব সেগুলো ওই প্লে লিস্টে অ্যাড হতে থাকবে। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে এবার আমরা শুরু করি। দেখো তোমাদের এই যে 3rd সেমিস্টারের সিলেবাস থেকে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এই ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের জল, তারপর দেখো কনডেনসেশন অর্থাৎ ঘনীভবন এবং ফরমেশন অফ কনডেনসেশন অর্থাৎ ঘনীভবনের প্রক্রিয়া, এই কয়টা বিষয় সম্পর্কে ডিটেলসে জানবো। আর বাকি যে বিষয়গুলো আছে, বাকি যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা পরপর ধাপে ধাপে জানতে থাকব। ঠিক আছে, দেখো তো শুরুতেই আমরা জেনে নিই চলো যে এই ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার অর্থাৎ এই বায়ুমণ্ডলের জল সম্পর্কে। ঠিক আছে, দেখো তো বায়ুমণ্ডলের জল, দেখো বায়ুমণ্ডলে জল কি অবস্থায় থাকে, বায়ুমণ্ডলে জল গ্যাসীয় অবস্থায় থাকে অর্থাৎ কি জলীয় বাষ্পরূপে থাকে, তাই কি না? দেখো বায়ুমণ্ডলে সব সময় কিছু না কিছু জল থাকে, কিন্তু আমরা সব সময় কিন্তু এই জলকে খালি চোখে দেখতে পাই না, তাই কি না? কখন দেখতে পাই? আমরা দেখতে পাই এই জলীয় বাষ্প যখন মেঘের সৃষ্টি করে, জলীয় বাষ্প যখন কুয়াশা সৃষ্টি করে তখন শুধু আমরা দেখতে পাই, তাই তো, অন্য সময় কিন্তু দেখতে পাই না, তাই কি না? আরেকটা বিষয় মনে রাখবে, এই বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলে আছে বলেই বা বায়ুমণ্ডলে জল আছে বলেই কি বলতো বায়ুমণ্ডলের যাবতীয় দুর্যোগ, জলবায়ুর যাবতীয় ঘটনা অর্থাৎ ঝড়, বৃষ্টিপাত, তুষারপাত, কুয়াশা, শিশির যা কিছু আছে সব কিন্তু জলীয় বাষ্পের জন্যই ঘটে। তাহলে বুঝতেই পারছো এই জলীয় বাষ্প বা বায়ুমণ্ডলের জল কতটা ইম্পর্টেন্ট। আর এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলে কোথা থেকে আসে বা বায়ুমণ্ডলে কিভাবে মেশে আমরা জানি, তাই কি না? কীভাবে মেশে, যে পৃথিবীর যে জলভাগগুলি আছে, নদ নদী, খাল বিল, জলাশয়, পুকুর, তাই তো, সাগর, মহাসাগর, এগুলো থেকে কি হয় জল বাষ্পীভূত হয়ে বাষ্পীভবন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে মেশে, তাই তো। আর কি হয় উদ্ভিদের মাধ্যমে প্রস্বেদন বা বাষ্পমোচন প্রক্রিয়ায় জল বায়ুতে মিশে, তাই তো। এবার দেখো এই যে জল বায়ুতে মিশলো, তো বায়ুমণ্ডলের মধ্যে এই জল কিভাবে থাকে বা জলীয় বাষ্পের কণা বা জলীয় বাষ্প বায়ুমণ্ডলে কিভাবে থাকে। ঠিক আছে, দেখো তো এটা জানার জন্য তোমাকে এই হাইগ্রোস্কোপিক নিউক্লি বা জলাকর্ষী কণা কি সেটা জানতে হবে। ঠিক আছে, জলাকর্ষী কণা কি দেখো বা হাইগ্রোস্কোপিক নিউক্লি দেখো, খুব ভালো করে মনে রাখবে যে বায়ুমণ্ডলে বায়ুর মধ্যে অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম কণা থাকে বা বাতাসে অতি সূক্ষ্ম কণা ভেসে বেড়ায়, যে কণাগুলো কি করে জলীয় বাষ্পের কণাকে আকর্ষণ করে, টেনে নিজের দেহে ধারণ করে।
বুঝা গেল কি বলছি? তাহলে বাতাসে অতি সূক্ষ্ম সূক্ষ্ম কণা ভেসে বেড়ায়, যারা কি করে জলীয় বাষ্পকে টেনে নেয়, টেনে নিজের দেহে নিয়ে নেয়, নিজের শরীরে নিয়ে নেয়। ঠিক আছে? তো এই যে কণাগুলো, যে সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো জলীয় বাষ্পের কণাকে টেনে নিজের শরীরে নিয়ে বাতাসে ভেসে বেড়ায়, সেই কণাগুলোকেই বলা হয় জলাকর্ষী কণা বা হাইগ্রোস্কোপিক নিউক্লি। যেমন কি আছে, লবণের কণা, ধূলি কণা, ধোঁয়া, সালফেট কণা। তো এগুলো কি সব জলাকর্ষী কণা। এরা কি করে? এরা জলীয় বাষ্পের কণাকে কি করে আকর্ষণ করে, করে নিজের দেহে ধারণ করে, নিজে শুষে নিয়ে নিজের দেহে ধারণ করে এবং বাতাসে ভেসে বেড়ায়। ঠিক আছে? এবার আবার জল বিকর্ষী কণাও কিছু আছে, যারা জলীয় বাষ্পের কণাকে নিজের দেহে ধারণ করতে পারে না, আকর্ষণ করতে পারে না। যেমন মনে করো পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এইগুলো তেলের যদি ক্ষুদ্র কোনো বিন্দু, অতি সূক্ষ্ম বিন্দু বাতাসে ভেসে বেড়াচ্ছে, তো ওই বিন্দু কিন্তু কি করবে না বলো তো? জলীয় বাষ্পের কণাকে কিন্তু আকর্ষণ করবে না বা নিজের দেহে কিন্তু সেটাকে ধারণ করবে না। তো এই কণাগুলোকে, এই পেট্রোলিয়াম কণা, এই কণাটা হচ্ছে কি যে ধারণ করে না জলীয় বাষ্পকে, সেটা জল বিকর্ষী কণা। আর এই জলাকর্ষী কণাগুলির মধ্যে এই যে লবণের কণা আছে, এই লবণের কণার আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। এই লবণের কণা খুব সূক্ষ্ম হয় এবং দীর্ঘদিন বাতাসে ভেসে থাকতে পারে। এমনকি বৃষ্টিপাত হলে, বৃষ্টিপাতের পরেও, বৃষ্টিপাত হয়ে গেল, বৃষ্টিপাতের পরেও সব লবণ কণা বৃষ্টির জলের সঙ্গে ঝরে মাটিতে পড়ে যায় না। বৃষ্টিপাতের পরেও কিছু লবণ কণা বাতাসে ভেসে বেড়ায়। ঠিক আছে? আর এই লবণ কণার আয়তন, লবণ কণার আয়তন বা এই জলাকর্ষী কণাগুলির আয়তন মোটামুটি 0.1 মাইক্রন থেকে 1 মাইক্রন। তো এটা কতটা একটা ধারণা দিই। দেখো, আমাদের এই যে চুল আছে, মনে করো আমাদের এই যে চুল, আমাদের চুলটা যতটা মোটা, আমাদের চুল যতটা মোটা, সেই মোটাটা প্রায় 200 মাইক্রন। 200 মাইক্রন, তাহলে আমাদের চুল কত মোটা? 200 মাইক্রন। ঠিক আছে? আর এই লবণের কণার আয়তন কত? 0.1 থেকে কত? 1 মাইক্রন। তার মানে দেখো, আমাদের চুল যতটা মোটা, তার 200 ভাগের 1 ভাগ করলে যতটা হবে, সেটা হচ্ছে একটা লবণ কণার আয়তন। তাহলে বুঝতেই পারছো, খালি চোখে দেখা যাবে? কোনোভাবেই খালি চোখে দেখা সম্ভব নয়, তাই তো? আর এই যে লবণের কণা, লবণের কণা বাতাসে 1 ঘন সেন্টিমিটার বাতাসে, 1 ঘন সেন্টিমিটার বাতাসে প্রায় 10 থেকে 1000 সংখ্যক থাকে। এবার 1 ঘন সেন্টিমিটার কতটা? মনে করো এটা একটা বাক্স, বাক্সর সব দিকে 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব 1 সেন্টিমিটার। তাহলে এই মানে এইটুকু বাক্সের ভেতরে যতটুকু বাতাস আছে, সেই বাতাসে 10 থেকে 1000 সংখ্যক এরকম হাইগ্রোস্কোপিক নিউক্লি বা এই লবণ কণা থাকতে পারে। আর এই লবণ কণাগুলো বায়ুমণ্ডলে কোথা থেকে আসে? এই লবণ কণার উৎস কি? বায়ুমণ্ডলের লবণ কণার উৎস কি? দেখো, এই লবণ কণাগুলো আসে সাগর, মহাসাগর থেকে, সমুদ্র থেকে। তার মানে বায়ুমণ্ডলে এই লবণ কণার উৎসই হচ্ছে কি? সাগর, মহাসাগর। জল যখন বাষ্পীভূত হয় তখন লবণ কণাও বাতাসে মেশে। ঠিক আছে? দেখো, তাহলে এই জলীয় বাষ্পের কণাগুলো কি হয়? এই যে কণাগুলো আছে, লবণের কণা, ধূলি কণা, ধোঁয়া, সালফেট কণা, এই কণাগুলোকে আশ্রয় করে ভেসে বেড়ায়। তার মানে বুঝতেই পারছো, প্রত্যেকটা জলীয় বাষ্পের কণার ভেতরে কি আছে? প্রত্যেকটা জলীয় বাষ্পের কণার ভেতরে অবশ্যই একটা কি? এই হাইগ্রোস্কোপিক নিউক্লি, এই তো কি? এই জলাকর্ষী কণা আছে। আবার দেখো তো, এই যে বায়ুমণ্ডলের বাতাসে এই যে জলীয় বাষ্পের কণাগুলি ভেসে বেড়াচ্ছে, এই তো, তো এটা কি অবস্থায়? জলীয় বাষ্পের কণাগুলো কি? জলের গ্যাসীয় অবস্থায় আছে, তাই তো? জলীয় বাষ্পের কণাগুলো জলের কি? গ্যাসীয় অবস্থায় আছে। তো এই জলীয় বাষ্পের কণাগুলি একসময় কি? জল কণায় পরিণত হয়। জলীয় বাষ্পের কণাগুলি একসময় জল কণায় পরিণত হয়। আর বায়ুমণ্ডলের এই জলীয় বাষ্পের কণাগুলি জল কণায় পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় কনডেনসেশন বা ঘনীভবন। খুব সহজ, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হতে পারে যে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প
জল কণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তাহলে উত্তর কি হবে? কনডেনসেশন বা ঘনীভবন। বুঝা গেল কি বলছি? তার মানে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায়, জলের গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে ঘনীভবন, তাই তো? আবার বলছি কি, যে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প জল কণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় ঘনীভবন বা কনডেনসেশন। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে জলীয় বাষ্পের কণা জল কণায় পরিণত হলো। ঠিক আছে, তো জল কণা প্রথম অবস্থায়, ওই জল কণাও কিন্তু খুব সূক্ষ্ম হয়, কারণ জলীয় বাষ্প কণাটাই দেখা যাচ্ছিল না, তো ওই জলীয় বাষ্প কণাটাই কি হবে? জল কণায় পরিণত হবে, তাই তো? তো জল কণায় পরিণত হলে সেই জল কণাও কিন্তু কি, প্রথমে যে জল কণা পরিণত হয় বাষ্পের থেকে, সেই জল কণাও কিন্তু কি হয় বলতো? বাতাসে ভেসে বেড়ায়। সেই জল কণাও কিন্তু বাতাসে ভেসে বেড়ায়। সেই জল কণা থেকে পরে বিভিন্ন শর্তের মাধ্যমে, বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বৃষ্টিবিন্দু গঠিত হয়। যখন বৃষ্টিবিন্দু গঠিত হয় তখন সেটা ভূপৃষ্ঠে নেমে আসে। ঠিক আছে, তাহলে দেখো, এই যে আমরা কুয়াশা দেখি, বা মনে করো আমরা আকাশে যে মেঘ দেখি, তাহলে মেঘের মধ্যে যেগুলো আছে সেগুলো কি বাষ্পের কণা না জল কণা? কুয়াশার মধ্যে যেগুলো আছে সেগুলো কি বাষ্পের কণা না জল কণা? দেখো, মেঘের যে কণাগুলো সেগুলো কিন্তু কি জলীয় বাষ্পের কণা থেকে জল কণায় পরিণত হয়ে গেছে। তাহলে মেঘের মধ্যে মেঘের যে কণা সেটা কিন্তু জল কণা, কুয়াশার যে কণা সেটা কিন্তু জল কণা। ঠিক আছে, আর এই প্রথম অবস্থায় যে জলকণাগুলো সৃষ্টি হয়, এই যে মেঘের জলকণা, কুয়াশার জলকণা, সেই জলকণাগুলো এত সূক্ষ্ম হয় সেগুলো ভূপৃষ্ঠে পতিত হয় না, সেগুলো কি বাতাসেই ভেসে বেড়ায়। এবার দেখো, এই ঘনীভবন কিভাবে ঘটে? ঘনীভবন কিভাবে ঘটে সহজে বুঝতে চাইলে তোমাকে এই সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ু, সম্পৃক্ত বায়ু সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং তোমাদের সেটা আছে, তোমরা ক্লাস 10-এ সেটা পড়েছো, তাই কিনা? তবুও আবার এখানে বলছি, সহজে বুঝে নাও। দেখো, আমি উদাহরণ দিয়ে বলছি। মনে করো এটা কোনো একটা ভূপৃষ্ঠ, ঠিক আছে? তো ভূপৃষ্ঠ আমি এইটুকু আয়তনের বায়ু নিলাম, ধরলাম এইটুকু আয়তনের বায়ুতে 50 গ্রাম জলীয় বাষ্প থাকার জায়গা আছে। কি বলছি? এইটুকু আয়তনের বায়ুতে 50 গ্রাম জলীয় বাষ্প থাকার জায়গা আছে, কিন্তু দেখা গেল এইটুকু আয়তনের বায়ু, এইটুকু বায়ুতে 50 গ্রামের পরিবর্তে জলীয় বাষ্প আছে 30 গ্রাম। তাহলে থাকার জায়গা আছে কত গ্রামের? 50 গ্রামের, কিন্তু আছে কত গ্রাম? 30 গ্রাম, তাই তো? তার মানে যতটা থাকার জায়গা আছে তার চেয়ে জলীয় বাষ্প কম আছে। তো বায়ু যদি এরকম হয়, যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার চেয়ে যদি জলীয় বাষ্প কম হয়, তখন সেটাকে অসম্পৃক্ত বায়ু বলে। এটা তোমরা জানো, তাই কি না? আবার ঠিক মনে করো এইটুকু বায়ু ধরলাম ভূপৃষ্ঠের উপরের, এইটুকু বায়ুতেও 50 গ্রাম জলীয় বাষ্প থাকার জায়গা আছে। ঠিক আছে, এবার এই বায়ুতে জলীয় বাষ্প আছেও 50 গ্রাম। কত? জলীয় বাষ্প আছেও 50 গ্রাম, তাহলে থাকার জায়গা আছে কত? 50 গ্রামের, তাই তো? আছে কত গ্রাম? 50 গ্রাম। তার মানে কি, যতটা জলীয় বাষ্প থাকার জায়গা আছে বায়ুতে, ঠিক ততটা পরিমাণেই জলীয় বাষ্প আছে। তাহলে সেই বায়ুটাকে কি বলা হয়? সম্পৃক্ত বায়ু। এটা খুব সহজ, তাই তো? আর এই সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয় 100%, 100%, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, এই আপেক্ষিক আর্দ্রতা, এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? তাহলে উত্তর কি? 100%। আর নিশ্চয়ই তোমরা আপেক্ষিক আর্দ্রতা কি জানো, তাই কিনা? যদি মানে ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে আমার এই ক্লাসটা দেখে নিও, একবার দেখলেই পুরো বুঝে যাবে আপেক্ষিক আর্দ্রতা কি, চরম আর্দ্রতা কি, নিরপেক্ষ আর্দ্রতা কি। একবার দেখলেই, কিচ্ছু করতে হবে না, একবার শুনলেই সম্পূর্ণ বুঝে যাবে। ঠিক আছে, আমি এই ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবার দেখো, এই যে জলীয় বাষ্পের ঘনীভবন ঘটছে, জলীয় বাষ্পের ঘনীভবন মূলত দুটো প্রক্রিয়ায় ঘটে। একটা হচ্ছে দেখো যে ডায়াবেটিক প্রসেস বা মুক্ত তাপীয় পদ্ধতি, আর একটা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেস বা রুদ্ধ তাপীয় পদ্ধতি। তোমরা কিন্তু ইংরেজিটাই মনে রাখবে, কারণ বাংলা কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের আছে, ইংরেজিটা একই থাকবে। ঠিক আছে, দেখো তো এই ডায়াবেটিক প্রসেস আর অ্যাডায়াবেটিক প্রসেস কি, বই থেকে যদি নিজে নিজে পড়ো কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, আমি খুব সহজ করে বলছি, দেখো জটিলতায় না গিয়ে আমি খুব সহজ উদাহরণ দিয়ে বলছি এই দুটো প্রক্রিয়া কি। দেখো, এই ডায়াবেটিক প্রসেসটা কীরকম, মনে করো এই একটা লোহার বল আছে, গরম উষ্ণ লোহার বল, আর এই একটা বল আছে মনে করো শীতল ঠান্ডা লোহার বল।
এবার তুমি দুটা লোহার বলকে মনে করো এটা গরম লোহার বল ওয়ার্ম, আর তার পাশে মানে তাকে টাচ করে এই ঠান্ডা লোহার বলটাকে রাখলে, তাহলে এই ঠান্ডা লোহার বলটা কি ঠান্ডা থাকবে? থাকবে কি? থাকবে না, কি গরম হয়ে যাবে। এই তো কিভাবে গরম হবে? কারণ এ কি করবে, এই গরম লোহার বলটার থেকে তাপ সংগ্রহ করবে, তাই তো, সংগ্রহ করে নিজে গরম হবে, তাই তো। তাহলে তাপ সংগ্রহ করে অন্য বস্তুর থেকে তাপ সংগ্রহ করে নিজে গরম হওয়া যায়, তাই তো। আবার মনে করো এই একটা লোহার বল আছে, গরম লোহার বল আছে মনে করো, এবার এর গায়ে তুমি টাচ করে একটা বরফের চাই রাখলে, একটা বরফের চাই রাখলে, তাহলে এই গরম লোহার বলটা কি গরম থাকবে? থাকবে কি? গরম থাকবে না তো। কি হবে, এ কি করবে, এ তার তাপটাকে কি করবে, এই বরফের চায়ে তাপটা দিয়ে দেবে, ছেড়ে দেবে। তাহলে এই গরম লোহার বলটা কি করবে, নিজের তাপ বরফের চায়ের মধ্যে দিয়ে দিবে, দিয়ে নিজে ঠান্ডা হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে কি করতে হচ্ছে, তাপ বর্জন করতে হচ্ছে, তাপ অন্য বস্তুকে ছেড়ে দিতে হচ্ছে, অন্য বস্তুকে দিয়ে দিতে হচ্ছে, তাই তো। তাহলে এই যে এই প্রক্রিয়া, যদি কোনো বস্তু অন্য বস্তু থেকে তাপ শোষণ করে নিজে গরম হয়, বা অন্য বস্তুকে তাপ দিয়ে নিজে শীতল হয়, তার মানে তাপের বিনিময়ের মাধ্যমে যদি উষ্ণ বা শীতল হয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় ডায়াবেটিক প্রসেস বা মুক্ত তাপীয় পদ্ধতি। এবার দেখো এই অ্যাডায়াবেটিক প্রসেস বা রুদ্ধ তাপীয় পদ্ধতি কিরকম, ঠিক আছে। এবার দেখো, এবার মনে করো এই একটা লোহার বল আছে, এবার যদি এই লোহার বলটা নিজে গরম হতে যায়, কি করতে হবে, অন্য বস্তু থেকে তাপ কি শোষণ করতে হবে। আবার যদি এ কি ঠান্ডা হতে চায়, কি করতে হবে, অন্য বস্তুকে তাপ দিয়ে দিতে হবে, তাই তো। দিলে এই পদ্ধতি হলো কি, রুদ্ধ তাপীয় পদ্ধতি, এই সরি মুক্ত তাপীয় পদ্ধতি, তাই কিনা। কিন্তু যদি এরকম হয়, মনে করো এই লোহার বলটা অন্য কোনো বস্তু থেকে তাপ সংগ্রহ করলো না, তাপ শোষণ করলো না, তারপরে উষ্ণ হয়ে গেল। কি বলছি, অন্য কোনো বস্তু থেকে তাপ শোষণ করলো না, তারপরে উষ্ণ হয়ে গেল। আবার এই লোহার বলটাই মনে করো অন্য কোনো বস্তুতে তাপ দিল না, অন্য কোনো বস্তুর গায়ে তাপ ছাড়লো না, তারপরেও এই লোহার বলটা শীতল হয়ে গেল। যদি এরকম হয়, তাপের বিনিময় ছাড়াই যদি হয়, যে তাপ দিচ্ছেও না কাউকে, আবার কারো কাছ থেকে তাপ নিচ্ছেও না, কারো কাছ থেকে তাপ না নিয়েই সে উষ্ণ হচ্ছে, আবার কারো গায়ে তাপ না দিয়েই সে শীতল হচ্ছে, যদি এরকম হয়, তখন সেটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধ তাপীয় পদ্ধতি। কিভাবে হয় এর পরে বলছি, দেখো। এবার দেখো এই ডায়াবেটিক প্রসেস বা মুক্ত তাপীয় পদ্ধতিতে কিভাবে ঘনীভবন ঘটে, ঠিক আছে। দেখো মনে করো এই কোনো ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠের উপরে গাছপালা ঘাস এগুলো আছে, শীতকালের রাত, আমরা কি জানি শীতকালের রাত বড় হয়, দীর্ঘ রাত, এই তো। শীতকালের রাতে কি ভূপৃষ্ঠ গাছপালা ঘাস এরা কি তাপ বিকিরণ করে সবসময়, তার মানে সব রাতেই তাপ বিকিরণ করে, শীতকালের রাত যেহেতু দীর্ঘ, বেশি তাপ বিকিরণ করে, তাই তো। ফলে শীত বিকিরণ করে কি হয়, এই যে গাছ আছে, গাছের পাতা বা ভূপৃষ্ঠের উপরে ঘাস আছে, ঘাস মাটি তাপ বিকিরণ করে কি খুব শীতল হয়ে যায়। তাহলে এর উপরে বায়ু আছে, ভূপৃষ্ঠের উপরে কি আছে, বায়ু আছে, বায়ুতে কি আছে, বাষ্প আছে, ঠিক না, বায়ুতে বাষ্প আছে, তাই তো। এইবার এই বায়ু, তাহলে বায়ু কার সংস্পর্শে, এরা ঠান্ডা হয়েছে, ঠান্ডা জিনিসের সংস্পর্শে আসছে, তাই কিনা, বায়ু ঠান্ডা বস্তুর সংস্পর্শে আসছে, কি ঘাসের সংস্পর্শে আসছে, পাতার সংস্পর্শে আসছে, ভূপৃষ্ঠের সংস্পর্শে আছে, তাই তো। ফলে কি হবে, যেহেতু সংস্পর্শে আছে, তখন কি হবে, এই বায়ুর তাপ কি করবে, বায়ু এই ঠান্ডা বস্তুটাকে নিজে তাপ দিয়ে কি হবে, বায়ু নিজে শীতল হয়ে যাবে, তাই কিনা। বায়ু নিজে শীতল হয়ে গেলে বায়ুতে যে জলীয় বাষ্প আছে, সেগুলো কি বাষ্পকণার পরিবর্তে, মানে বাষ্পকণা থেকে কি হবে, বাষ্পকণাগুলি তখন জলকণায় পরিণত হবে, আর বাষ্পকণা জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে ঘনীভবন, তাই তো। এভাবে ঘনীভবন ঘটে, তাই তো। আর এভাবে ঘনীভবনের ফলে আমরা কি দেখতে পাই, কি তৈরি হয়, এভাবে ঘনীভবনের ফলে কি শীতকালের ভোরবেলায় কি শিশির তৈরি হয়, এই তো। আমরা শীতকালের সকালে ঘাসের আগায় শিশির দেখতে পাই। আবার কেমন হয় দেখো, মনে করো এই ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠের উপরে অবভিয়াসলি কি বায়ু থাকবে, তাই তো। তো এখানে নর্মাল স্বাভাবিক উষ্ণতার বায়ু আছে, ওকে। এবার মনে করো অন্য কোনো জায়গা থেকে এই এলাকায়, এখানে মনে করো এই এলাকায় অন্য কোনো জায়গা থেকে বায়ু প্রবাহিত হয়ে এলো, ঠিক আছে। তো এই বায়ু যদি উষ্ণ বায়ু হয়,
তাহলে উষ্ণ বায়ু মানে সে কি নিয়ে আসছে? অন্য জায়গা থেকে তাপ সঙ্গে করে নিয়ে আসছে, তাই তো? উষ্ণ যদি বায়ু হয়, যে বায়ু আসছে সেই বায়ু যদি উষ্ণ হয়, তাহলে এখানকার বায়ুকে এসে কি করবে? কি গরম উষ্ণ করে তুলবে, তাই তো? তাহলে এই যে তাপ প্রবাহের মাধ্যমে, বায়ু প্রবাহের মাধ্যমে এই যে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়, এটাকে কি বলে? এই প্রক্রিয়াটাকে কি বলে? অ্যাডভেকশন বলে। খুব ভালো করে মনে রাখবে যে অনুভূমিক বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে কি বলে যদি প্রশ্ন হয়, অনুভূমিক বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে কি বলে? উত্তর কি হবে? অ্যাডভেকশন বলে। ঠিক আছে, দেখো তাহলে এটা উষ্ণ বায়ু আসলে উষ্ণ হবে। যদি উল্টোটা হয়, এবার মনে করো এখানে নরমাল উষ্ণতার বায়ু আছে, এবার অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো স্থান থেকে ঠিক ভূপৃষ্ঠের সমান্তরালে মানে অনুভূমিকভাবে খুব ঠান্ডা বাতাস এখানে চলে আসলো, ঠান্ডা বাতাস এখানে চলে আসলো। তাহলে এখানে এলে এখানকার বাতাস কি হবে? এই শীতল বাতাসের সংস্পর্শে কি হবে? কি শীতল হয়ে যাবে, তাই তো? আর শীতল হয়ে গেলে এখানকার বাতাসে যে জলীয়বাষ্প ছিল সেগুলো কি হবে? ঘনীভূত হবে, তাই তো? জলীয়বাষ্প জলকণায় পরিণত হবে, তাই তো? তার মানে কি ঘনীভবন ঘটবে। তাহলে দেখো আমরা কি জানলাম? যে ঘনীভবন ঘটার জন্য কি হতে হবে? বায়ুর উষ্ণতা হ্রাস পেতে হবে, তাই তো? বায়ুর উষ্ণতা কমতে হবে, তাই তো? দেখো তো এবার আমরা দেখে নিই, চলো এই অ্যাডিয়াবেটিক প্রসেসের মাধ্যমে কিভাবে ঘনীভবন ঘটে। ঠিক আছে, দেখো মনে করো এই কোনো একটা ভূপৃষ্ঠ আছে, ঠিক আছে? এবার ভূপৃষ্ঠের বায়ু, বায়ু থেকে জলীয়বাষ্প আসেই, ভূপৃষ্ঠের বায়ু উপরের দিকে উঠছে, মনে করো ভূপৃষ্ঠের বায়ু উপরের দিকে উঠলো, ঠিক আছে? তো বায়ু উপরের দিকে উঠলে, ভূপৃষ্ঠের বায়ু উপরের দিকে উঠছে, এবার বায়ুতে জলীয়বাষ্প আসে, এবার উপরে উঠলে কি হচ্ছে? উপরে উঠলে বায়ু বলতো কি সংকুচিত হবে না প্রসারিত হবে? উপরে উঠলে বায়ু আয়তনে প্রসারিত হবে, তাই তো? কেন? কারণ যত উপরে উঠবে তত কি বায়ুর চাপ কম হয়, তাই তো? তার মানে দেখো এখানে মনে করো এইটুকু বায়ু, মনে করো এইটুকু পরিমাণের বায়ু উপরে উঠে আয়তনে এই বড় হয়ে গেল, তাই তো? এইবার এই বায়ুটা কি হলো? আয়তনে প্রসারিত হলো। আর আয়তনে প্রসারিত হওয়ার জন্যই, শুধুমাত্র আয়তনে প্রসারিত হওয়ার জন্যই এই বায়ুটার তাপমাত্রা এখানে যা ছিল তার চেয়ে এখানে গিয়ে তাপমাত্রা কমে যাবে, ঠিক আছে? তো এই বায়ুটাকে কিন্তু তাপমাত্রা কম, মানে তাপমাত্রা হ্রাস পাওয়ার জন্য, তাপমাত্রা কমার জন্য, ঠান্ডা হওয়ার জন্য অন্য কাউকে তাপ দিল না, তাপের বিনিময় ঘটলো না। শুধু কি জন্য হলো? শুধু কি জন্য? এই বায়ু আয়তনে প্রসারিত হওয়ার জন্য, তাই তো? আয়তনে বায়ু প্রসারিত হওয়ার জন্য বায়ুটা শীতল হয়ে গেল, ঠিক আছে? তো এবার আয়তনে প্রসারণের জন্য বায়ুটা শীতল হয়ে গেল, এটাকে কি বলা হয়? এই প্রসেসটাই কি অ্যাডিয়াবেটিক প্রসেস, তাই তো? এবার বায়ু শীতল হয়ে গেলে কি হবে? বায়ুতে যা জলীয়বাষ্প আছে সেটা কি ঘনীভূত হবে, তাই তো? বায়ু মানে জলকণায় পরিণত হবে, মানে কি ঘনীভবন ঘটবে। এবার কি করে হলো? আয়তনে প্রসারণের জন্য কি করে ঘটলো? দেখো খুব সহজ উদাহরণ দিয়ে বলি। আমরা সবাই চা খাই, তাই তো? তুমি কাপে, গরম চা কাপে চুমুক দিয়ে খাচ্ছ, যতটা গরম লাগবে। এবার চাটাকে তুমি কাপে না খেয়ে কাপ থেকে তুমি একটা বড় থালা বা প্লেটে ঢেলে নাও, এইবার খেয়ে দেখো, এইবার চুমুক দিয়ে দেখো কি ঠান্ডা, মানে অতটা গরম মনে হবে না, ঠান্ডা গরম কিন্তু কমে যাবে। কেন? কারণ ওই যখন কাপে ছিল আয়তনে কি কম জায়গায় ছিল, যখন থালায় বা প্লেটে রেখেছো কি ছড়িয়ে পড়েছে, আয়তনে প্রসারিত হয়েছে। ঠিক একই রকম ভাবে কি হচ্ছে? যে বায়ু উপরের দিকে উঠলে কি বায়ুর চাপ কম হওয়ার জন্য কি হচ্ছে? বায়ু আয়তনে প্রসারিত হয়, প্রসারিত হওয়ার জন্য বায়ু যে শীতল হয়, আয়তনে প্রসারের জন্য বায়ু যে শীতল হয়, এই শীতল হওয়ার এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি অ্যাডিয়াবেটিক প্রসেস। আর এই প্রসেসের মাধ্যমেও ঘনীভবন ঘটে, বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে শীতল হওয়ার জন্য অন্য কাউকে তাপ দিয়ে দেওয়ার প্রয়োজন হলো না, বা তাপের বিনিময় ঘটলো না, তাই তো? তো এই পদ্ধতিতেই মেঘের তৈরি কি হবে? মেঘের তৈরি কিন্তু এই পদ্ধতিতেই হয়। কোন পদ্ধতিতে? বেশিরভাগ মেঘের তৈরি এই অ্যাডিয়াবেটিক পদ্ধতির মাধ্যমেই হয়, বা রুদ্ধতাপীয় পদ্ধতির মাধ্যমেই হয়, ঠিক আছে? তো এই হচ্ছে ঘনীভবনের প্রক্রিয়া বা ফরমেশন অফ কন্ডেনসেশন, ঠিক আছে? এর পরের ক্লাসে
ঘনীভবনের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। তার পরের ক্লাসে প্রেসিপিটেশন, তার ফরমেশন, তার টাইপস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।